সাদে মিথিকে রুমে এনে দরজা লক করে দিল। তারপর মিথি দুহাত চেপে ধরে বলল, বল কোথায় গিয়েছিলি? মিথি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিথির চুপ থাকা যেন সাদের রাগ দ্বিগুণ করে দিচ্ছে। সাদে মিথিকে জাগিয়ে বলল, বল কোথায় ছিলি এত রাত অবধি? কোনো ভদ্রবাড়ির বউকে দেখেছিস 10টা অবধি বাহিরে থাকতে? মিথি এবারও চুপ। সাদি এবার মিথিকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে চোখ বন্ধ করে বার কয়েক শ্বাস নিয়ে নিজের রাগটা দমিয়ে ঘুরে দাঁড়ালো। তারপর মিথির কোমর জড়িয়ে ধরে বলল, কেন করছিস এমন? কি হয়েছে তোর? কোনো সমস্যা থাকলে বল, আমি সলভ করে দিব। মিথি এখনও চোখটা নামিয়ে মুখে কুলুপ দিয়ে আছে। তুই তো আমায় কথা দিয়েছিলি যে কোনো কথা আমার কাছ থেকে লুকাবি না, তাহলে কি লুকাচ্ছিস বল আমায়? মিথি এবার সাদিকে ধাক্কা দিল। সাদিক কয়েক কদম পিছিয়ে গিয়ে নিজেকে সামলে অবাক দৃষ্টিতে মিথির দিকে তাকালো। মিথি চিল্লিয়ে বলল, লুকিয়েছ তো তুমি, কথা তুমি রাখোনি, তাহলে আমি কেন রাখবো? সাদি আবার মিথির কাছে এসে বলল, কি লুকিয়েছি আমি? এখন ভালো সাজার কোনো দরকার নেই, সব আমি জানি। সাদিক কপাল কুঁচকে মিথিকে ধরে বলল, কি জানিস তুই? কি করেছি আমি? মিথি সাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে গেল। সাদি তো বেশ অবাক। এর মধ্যে সাদির ফোনটা বেজে ওঠে। সাদি ফোন চেক করে দেখে রিদানের কল। সাদি ফোন রিসিভ করতে রিদান বলল, স্যার, আপনার দাদুর খোঁজ পেয়েছি। সাদি কোনো কিছু না ভেবে রিদানের পাঠানো ঠিকানাতে চলে যায়। সাদি হাই স্পিডে গাড়ি চালিয়ে 15-25 মিনিটের মধ্যেই পৌঁছে যায় পুরনো একটা বন্ধ গোডাউনের কাছে। সাদিকে দেখে রিদান সহ আরও 2জন অফিসার ওখানে পৌঁছে যায়। গোডাউনের ভিতর পৌঁছানোর পর 3তলার একটা রুমে সাদির দাদুকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। সাদি তার দাদুর হাত দেখে চোখের পানি ছেড়ে দেয়, কারণ ঈশান তার অনামিকা আঙুল কেটে দিয়েছে। সোহেল আহমেদও সাদিকে দেখে চোখের পানি ফেলে বলে, আমাকে বাঁচাও দাদুভাই। সাদিও দাদুর দিকে এগোতে যাবে, ঠিক তখনই কেউ একজন বলে ওঠে, একদম এগোবো না দাদুর দিকে। পরিচিত কণ্ঠ শুনে সাদি ফিরে দেখে মিথি। সাদি কপাল কুঁচকে বললে, এ কি, তুমি এখানে? হাতে গান কেন? মিথি সাদের দিকে বন্দুক রেখে বলে, আমি জানি তুমি দাদুকে মারতে চাও, কিন্তু পারবে না। তুমি এগুলোই আমি শ্যুট করব। সাদি তাও মিথির দিকে যায়। তখনই পিছন থেকে ঈশান বেরিয়ে আসে, মুখে ডেভিল হাসি নিয়ে। পরপর দুবার শ্যুট করে সাদিকে। মিথি তো অবাকের চরম সীমানায়। সাদির বুকে আর হাতে গুলি লাগায় সাদি সেন্সলেস হয়ে যায়। মিথি কাঁদতে কাঁদতে বলে, কি করলেন আপনি? ওকে মারলেন কেন? ঈশান তখন ডেভিল হেসে বলে, ওকে মারার জন্যই তো এত কিছু জান। মিথি তেড়ে গিয়ে ঈশানকে থাপ্পড় মারে। তারপর বলে, তার মানে তুই এতদিন মিথ্যে বলেছিস, আর আমি বোকার মতো তোকে বিশ্বাস করে সবাইকে কষ্ট দিয়েছি। তাই। এখন ড্রামা বন্ধ করো আর চলো। ঈশান মিথির হাত ধরতে রবিন, রিদান, রুহি ঈশানের পায়ে শ্যুট করে। ঈশান হাতের বন্দুক ফেলে বসে পড়ে। তারপর বাকি অফিসার এসে ঈশানকে নিয়ে যায়। আর সাদিকে দ্রুত রিদান আর রবিন মিলে গাড়িতে ওঠায় উদ্দেশ্য হাসপাতাল, কারণ সাদের প্রচুর ব্লিডিং হচ্ছে। মিথি তো কাঁদতে কাঁদতে অবস্থা কাহিল। তখন রবিন মিথির মাথায় হাত রেখে বলে, তুমি এখানে কিভাবে এলে বৌমা? মিথি তখন জানায়, 1 মাস আগে আমার ভার্সিটিতে পরিচয় হয় নীলের সাথে। আমাকে একদিন সাদিকে নামিয়ে দিতে দেখে জানতেছে সাদের ব্যাপারে। তারপর বিভিন্ন কথায় কথায় বলেন ওনার মাকে নাকি ফুফি মেরেছেন, দাদুকে আটকে রেখে অত্যাচার করছে, ওনার ছোট বাচ্চা মাকেও সাদির আটকে রেখেছেন। তারপর দাদুর আঙ্গুল সাদি কেটে দিয়েছেন এমন ভিডিও দেখান। এরপর ফুফিয়া সাদির বিভিন্ন সময়ের কল রেকর্ডও শোনান। তারপর বাড়ির স্টোরে ওনাদের ছবি দেখে পুরাতন মেয়েটকে জিজ্ঞেস করলে তিনিও জানান যে নীলের কথা সত্যি। আমি শুধু বাচ্চাটার মায়ায় পড়ে গিয়েছিলাম, তাই আমিও বিশ্বাস করে নিয়েছিলাম। রবিন সব শুনে বললেন, তোমার ব্রেন ওয়াশ করেছে বৌমা, তুমি এখানে কিভাবে এলে? নীল ফোন করে বলল, সাদি নাকি আজ দাদুকে মেরে ফেলবে। তারপর ওর পাঠানো ঠিকানাতে চিনজি করে আর কি। বুঝেছি। তারপর রবিন, রিদান আর রহিম মিথিকে পুরো ঘটনা খুলে বলে। মিথি তো আফসোস আর অবাক। হসপিটালে পৌঁছে সাদিকে ওটিতে নেওয়া হলো। দ্রুত হলো, কারণ অন্য অফিসাররা রিদানের কথা মতো সব রেডি করে রেখেছিল। মিথি ওটির বাহিরে বসে একইভাবে কাঁদছে আর মনে মনে বলছে, হায় খোদা, আমি অন্য একজনকে কিভাবে এত বিশ্বাস করলাম। আমি ওকে ব্যাপারটা খুলে বললে সব মিটে যেত। এখন কি হবে? মিথির অস্থিরতা দেখে রবিন ওর মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না বৌমা, সাদি ঠিক হয়ে যাবে। সাদের মা রুহির কাছ থেকে সব শুনে কান্নায় ভেঙে পড়লেন। তারপর রুহি বাড়িতে গিয়ে সাইমা আহমেদকে হসপিটালে নিয়ে আসলো। সাইমা আহমেদ আসতে মিথি এগিয়ে গিয়ে হাত ধরতে ঝটকা দিয়ে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, এই তোর ভালোবাসা আমার ছেলের প্রতি, যেখানে তুই আমাদের বিশ্বাসই করিস না। আমার ছেলে তোর জন্য পাগল, তোকে পাওয়ার জন্য কত কিছু না করেছে, আর তুই কিনা ছি। মিথি কেঁদেই যাচ্ছে। অন্যায় তো সে করেছে নিজের পরিবারের প্রতি অবিশ্বাস করে, তবে সব ঠিকও এখন তাকেই করতে হবে। সাইমা আহমেদ কাঁদতে কাঁদতে বসে পড়লেন। 1 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হলো। সবে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাক্তার জানালো, সাদি এখন ঠিক আছে, গুলি বের করা হয়েছে, বাট ব্লাড লসের কারণে অনেক উইক।
কিছুক্ষণ বেডে দিলে দেখা করতে পারবে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। সাদিকে কেবিনে দেওয়া হলো, কিন্তু সাদির এখনও সেন্স আসেনি। সাইমা আহমেদ হাত চেপে ধরে বলেন, মারতে তো গিয়েছিলি, পারিসনি বলে কি আবার যাচ্ছিস আমার ছেলেকে মারতে? মিথির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সাইমা আহমেদ নিজে ভিতরে চলে গেলেন। সাইমা আহমেদ গিয়ে অজ্ঞান সাদির মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছলেন। তারপর বললেন, ডাক্তার বলেছে তুই কালে বাড়ি যেতে পারবি, চিন্তা করিস না। মা আসি তো, তোর বান্ধবী তো আমি। আমার চোখের পানি মুছে নিলেন। তখন দরজা খুলে আসলেন। সাইমা আহমেদ পিছন করে দেখলেন রবিনের পিছনে মাথা নিচু করে মিথি দাঁড়িয়ে আছে। সাইমা আহমেদ রাগে পুষে উঠলেন। তারপর এগিয়ে গিয়ে নিচু স্বরে বলল, ওকে আনলে কেন রবিন? দিদি, মানুষ মাত্রই তো ভুল করে, ক্ষমা করে দিন। আর তাছাড়া ঈশানের ট্রাপে পা দিয়েছিল। সাইমা আহমেদের পা জড়িয়ে ধরে মিথি বলে উঠল, ক্ষমা করে দাও আম্মু, প্লিজ আমাকে শাস্তি দাও, কিন্তু দূরে সরিয়ে দিও না। সাইমা আহমেদ এমনিতেই মিথিকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসেন। তার উপর সাদি মিথিকে পছন্দ করার পর যেন তার ভালোবাসা আরও দ্বিগুণ হয়। তিনি পা থেকে মিথিকে উঠিয়ে জড়িয়ে ধরেন। তারপর মিথির চোখ মুছে দিয়ে বলেন, আর এমন করবি না, খুব কষ্ট পেয়েছি আমি। সরি আম্মু, আর হবে না। তারপর সাইমা আহমেদ আর রবিন কেবিন থেকে বেরিয়ে যায়। মিথি সাদির কাছে গিয়ে সাদির সারা মুখে এলোপাতাড়ি চুমু খেলো। তারপর কপালে ঠেকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমার খুব ভুল হয়ে গিয়েছে, তুমি আমায় ক্ষমা করবে তো? সাদের পাশে বসে থাকতে থাকতে মিথির চোখ দুটো লেগে আসছিল। সাদি একটুখানি আওয়াজ করতে মিথি জেগে ওঠে। সাদের কষ্ট হবে ভেবে ডাক্তার ডাক দেয়। ডাক্তার এসে জানায় সাদি সুস্থ আছে। তারপর সাদিকে উঠিয়ে বসিয়ে দেয়। সবাই একে একে সাদির সাথে দেখা করে। সাইমা আহমেদ তো আলতো হাতে সাদিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। সাদিও এক হাতে জড়িয়ে নেয়, বলে, ওগো বান্ধবী, এখনও সুস্থ আছি, কেঁদো না। এই পুরোটা সময় মিথি কেবিনের এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর শাড়ির আসল হাতে পেঁচাচ্ছিল। তা সাদের নজর এড়ায়নি। সাদিও ডাকেনি। ঈশান এখন কাস্টাডিতে আছে। সবাই একে একে চলে যায়। কেবিনে রয়েছে সাদি, মিথি আর একজন নার্স। সিস্টার, আই এম হাংরি, প্লিজ অ্যারেঞ্জ সাম ফুড। ওয়েট এ মোমেন্ট মিস্টার আহমেদ। মিথি এখনও সেম জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে সে কাছে গেলে সাদের রিয়াকশন কেমন হবে। সাথে দেখেও না দেখার ভান করে আছে, কারণ এবার সেও অভিমান করেছে। কেন মিথি তাকে অবিশ্বাস করলো? একজন নার্স খাবার এনে সাদের সামনে রাখলো। তারপর বলল, ওয়েট, খাবার আগে মেডিসিনগুলো খেতে হবে। আচ্ছা, ওকে। নার্স মেডিসিন চেক করতে করতে বলল, মিসেস আহমেদ আসুন, আপনার হাজব্যান্ডের মেডিসিনগুলো বুঝে নিন, কাল তো ওনার রিলিজ হয়ে যাবে। মিথি নার্সের কাছে এগিয়ে আসতে সাদি বলল, দরকার নেই, আমার মেডিসিন আমি বুঝে খেতে পারবো। বাট ইউ মে লিভ নাও, আমি প্রেসক্রিপশন দেখে খেয়ে নেব মেডিসিন। সাদের কথাতে নার্স বেরিয়ে গেল। তারপর সাদি খাবার ট্রলি কাছে টেনে নেয়। ডান হাতে গুলি লেগেছিল, তাই বাঁ হাত দিয়ে চামচ ধরে খাওয়ার চেষ্টা করছে। মিথি এগিয়ে সাহায্য করতে গেলে সাদি চোখ গরম করে তাকালো। তাতে মিথি আর এগোনোর সাহস পায় না। এখন শুধু মিথির অপেক্ষা সাদির ক্ষমা প্রাপ্তির। ভালোবাসাতে বিশ্বাস হলো মূল। মিথি সেই খুঁটিতেই আঘাত করেছে, যা শুকাতে সময় লাগবে, তবে শুকাবে। সাদে হসপিটালের বেডে বসে আছে। সাইমা আহমেদ বল কাটছেন আর মিথি সাদের মেডিসিনগুলো দেখে দেখে প্যাক করছে। মা, দাদু কেমন আছেন? সাইমা আহমেদ ফল কেটে প্লেটে রাখতে রাখতে বললেন, বিপি অনেক লোক বাবার, তার উপর সুগারটাও বেশ বেশি। বা হাতের আঙ্গুল একটা কাটা, বাড়িতে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। বাবু, ঈশানের কি করবি? এই হাতের ব্যান্ডেজটা একটু খুললে ওকে জিজ্ঞাসাবাদ করব। কাস্টাডিতে আছে ও, আমি চেষ্টা করব সর্বোচ্চ শাস্তি দেওয়ার ওকে। সাইমা আহমেদ বললেন, জীবনটা জ্বালিয়ে জাহান্নাম বানিয়ে ছাড়ল। সবটা না জেনে তোলপাড় করে দিল ছেলেটা। এরই মধ্যে রিদান কেবিনে এসে বলল, গুড আফটারনুন স্যার, রিলিজ হয়ে গিয়েছে আপনার। মা, তাহলে চলো বাড়ির দিকে। তুই ফল শেষ কর, তার মধ্যে আমি আর মিথি সব কিছু গুছিয়ে নিচ্ছি। সাদি আরসোকে তাকিয়ে দেখল মিথি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাইমা আহমেদ কিছু প্যাকেট নিয়ে মিথিকে উদ্দেশ্য করে বললেন, মিথিমা, তুই সাদিকে শার্টটা পরতে একটু সাহায্য কর। মিথি এক পলক সাদির দিকে তাকিয়ে মাথা নিচু করে সাইমা আহমেদের কথাতে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর সাইমা আহমেদ কেবিন থেকে বেরিয়ে যান। মিথি শার্ট হাতে এগিয়ে গেলে সাদি অন্য হাতের শার্টটা ছিনিয়ে নিয়ে বলে, কোনো দরকার নেই, আমার কাজ আমি নিজেই করে নিতে পারবো। মিথি ছলছল চোখে সাদির দিকে তাকিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি, তুমি শাস্তি দাও, কিন্তু এমন করে দূরে সরে যেও না প্লিজ। শাস্তি? রাইট, দূরে নে, তোর কাছ থেকেও আমার দূরে থাকাটা তোর একটা শাস্তি। মিথি চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সাদিক কোনো মতে শার্ট পরে রিদানকে ডেকে কেবিন থেকে বেরিয়ে যায়। মিথিও পিছনে পিছনে যায় তার সাথে।
গাড়িতে উঠে যায়। সাথী বলছে, রিদান, মা কোথায়? ম্যাম তো আগেই বাড়ি চলে গিয়েছেন। ঈশানের কি আপডেট? রবিন স্যারের স্পেশাল কাস্টাডিতে রেখেছি, আর ওর ছেলে ইভানকে বাড়িতে পেয়েছি। আপাতত রুহির সাথে আছে। এরপর আপনি যা অর্ডার দিবেন তাই হবে। যেমন চলছে চলুক, আমি ফিট হয়ে জয়েন করি, তারপর দেখছি। ঈশানকে কড়া সিকিউরিটিতে রাখো। পালের গোদা মানে রুহির বাবা আরমান চৌধুরীকে এখনও ধরা হয়নি। ও মাস্ট ঈশানকে মারার নয়তো পালানোর ব্যবস্থা করবে। সো কেয়ারফুল। বাচ্চাদিকে খেয়াল রেখো। ওকে স্যার। কিছুক্ষণের মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। সাদি নেমে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর সোহেল আহমেদের ঘরে গিয়ে দেখে তিনি চোখ বুজে আছেন। সাদি গিয়ে মাথায় হাত রাখতে চোখ মেলে তাকান। কেমন আছো দাদুন? এই তো আলহামদুলিল্লাহ দাদু ভাই, এখন শরীরটা বেশ ভালো। তোমার শরীর কেমন? বেশ ভালো। বলছিলাম যে ওসব কাজের কথা পরে। বৌমা বলল আমার নাত বৌমা আছে, তার সাথে তো আলাপই হলো না। ডাকো তাকে। সাথে একজন মেয়েটকে পাঠালো মিথিকে ডাকতে, আর অন্য একজন মেয়েট সোহেল আহমেদকে দৌড়ে বসিয়ে দেন। মিথি দরজায় এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সাথে সাইমা আহমেদও রয়েছেন। সোহেল আহমেদ তা দেখে বললেন, আয় নাত বউ, আমার পাশে এসে বসো। মিথি ধীর পায়ে গিয়ে সোহেল আহমেদের পাশে গিয়ে বসলো। সোহেল আহমেদ মিথিকে দেখে মাথায় হাত বুলিয়ে বললেন, বাহ, খুব সুন্দরী নাত বউ আমার। আমার দাদু ভাইয়ের সয়েজ আছে বলতে হবে। বাবা, আপনার নাতি তো পাগল ছিল পুরো, তা তো আপনি জানেনই। জানি। তুমি আমায় আবার ওই বক্সটা দাও তো। সাইমা আহমেদ সম্মতি দিয়ে আলমারি হতে একটা বক্স বের করে সোহেল আহমেদের হাতে দিলেন। সোহেল আহমেদ বক্সটা খুলতে খুলতে বলেন, এগুলো তোদের দাদির বিয়ের গহনা। বুঝলি নাত বউ, সব নাতিদের ভাগ করে দেওয়ার কথা ছিল, কিন্তু নিশান তো আর নেই, আর ঈশানের বউকেও তা জানতে পারলে তাকেও দিব, কারণ ওরও তো অধিকার রয়েছে। তবে এখানে যা আছে সব কিছু তোর। মিথি সাইমা আহমেদের দিকে তাকালে সাইমা আহমেদ ইশারা বলে তা নিতে বলেন। মিথি কাঁপা কাঁপা হাত দিয়ে নিয়ে বলে, ধন্যবাদ দাদু, আসসালামু আলাইকুম। সোহেল আহমেদ বলছেন, ওয়ালাইকুম আসসালাম নাতবউ, এগুলোর মধ্যে থেকে গহনা পরে আমাকে দেখিও। মিথি মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর সাইমা আহমেদ আর মিথি বেরিয়ে যায় ঘর থেকে। সাদি প্রয়োজনীয় কিছু স্টেটমেন্ট রেকর্ড করে নেয় সোহেল আহমেদের কাছ থেকে। সাইমা আহমেদ আর মিথি রান্নার কাজ করতে থাকলো। রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে চলে যায়। মিথি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সাদি বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। মিথি গুটি গুটি পায়ে বেলকনিতে গিয়ে বলে, তুমি আবারও সিগারেট খাচ্ছ? সাদি কোনো উত্তর দিল না। মিথি সাদির কাছে গিয়ে বলল, সরি গো, প্লিজ। সাদি বলছে, আর কিছু বলবি? না হলে গিয়ে শুয়ে পড়। মিথি সাদিকে হালকা করে জড়িয়ে ধরে বলে, আই এম সরি, প্লিজ। সাদি এবার একটা ভয়াবহ কাজ করে বসল। সাদি মিথির কোমরের জ্বলন্ত সিগারেটটা চেপে ধরল। মিথি চিৎকার দিতে গিয়েও দিল না, চোখ বন্ধ করে সবটাই সহ্য করে নিল। সাদি ছেড়ে দিয়েই বলল, ঠিক এমন কষ্ট হয়েছিল আমার যখন জানলাম তুই আমাকে অবিশ্বাস করেছিস। মিথি চোখের পানি ছেড়ে দিল। সাদের সামনে ঘুরে আরেকটা সিগারেট ধরিয়ে মুখে নিয়ে টান দিয়ে বলে, তুই জানতে চেয়েছিলি না ওদিন রাতে তোকে কেন আমি মেরেছিলাম? শুন তাহলে। ওদিন তোকে বিয়ে করার জন্য ঈশান দাদুর আঙ্গুল কেটে পাঠিয়েছিল। আমার ঘরের সোজা বিল্ডিংয়ে বন্দুক তাক করা ছিল। ঈশান বাধ্য করেছিল আমায় এমনটা করতে। মিথি সাদের হাত জড়িয়ে ধরে বলল, আমায় ক্ষমা করো প্লিজ। সাদি সিগারেট ফেলে নিজের হাত ছাড়িয়ে চলে যায় ভিতরে। মিথি ওখানে বসে অজরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর মিথি ভিতরে এসে দেখে সাদি ওয়াশরুম থেকে বেরিয়েছে মাত্র। সাদি বালিশ নিয়ে সোফাতে রাখলে মিথি দৌড়ে গিয়ে সাদির হাত ধরে বলে, তুমি অসুস্থ, তুমি বেডে ঘুমাও, আমি সোফাতে ঘুমাচ্ছি, প্লিজ। সাদি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। মিথি চোখের জল মুছে সোফাতে অন্য পাশ ফিরে শুয়ে চোখের পানি ফেলতে থাকে নীরবে। সাদি মনে মনে চিন্তা করতে থাকে, তুই কিভাবে আমায় অবিশ্বাস করলি মিথি পাখি? তোকে কেউ কিছু বললে আমাকে একবার জানাতিস। তোকে আমাকে অবিশ্বাস করার শাস্তি পেতেই হবে। মিথিও চোখের পানি ফেলতে ফেলতে ভাবতে থাকে, আচ্ছা তুমি কি আমায় কখনোই ক্ষমা করবে না? আমি দোষ করেছি তার শাস্তি তো যদি তুমি দূরে চলে গিয়ে দাও, তা তো আমি মানতে পারছি না। এই নীরব রাতে সাদি বা মিথি কারোরই চোখে ঘুম হলো না। দুজনই দুজনকে নিয়ে ভেবে রাতটা পার করে দিল। মান অভিমানের মাঝেই কেটে গেল এক সপ্তাহ। সাদি মিথি এখনও আলাদায় থাকছে। সাদি মিথির সাথে এখন পুরোপুরি কথা বলাই বন্ধ করে দিয়েছে। তার সাথে ইগনোর তো আছেই। মিথি বহুবার ক্ষমা চেয়েছে কিন্তু কাজ হয়নি এখনও।
এখন তো মিথি ঘরে থাকলে সাদি খুব সম্ভব চেষ্টা করে ঘরে না থাকার। অন্যদিকে ঈশান ধরা পড়াতে আয়মান চৌধুরী আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আয়মান চৌধুরী মদের গ্লাস হাতে তার একজন দণ্ডায়মান চেলাকে বলছেন, ঈশান ধরা পড়ে গিয়েছে, ওকে এখন কিছু করতে হলে আগে সাদিকে ডিস্টার্ব করতে হবে। আর সাদির ডিসকানেকশন হলো মিথি। তারপর দুজন লোককে ডেকে বলে, কিল হার ফার্স্ট। দুজন লোক মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায়। আয়মান চৌধুরী বলে, ঈশানকে আমার চাই, ঈশানের কিছু হলেই কিন্তু আমার সব শেষ। সাদি আজ অফিস জয়েন করেছে, সকালেই বেরিয়ে গিয়েছে। মিথি বেশ কয়েকবার কথা বলতে চেষ্টা করেছে, কিন্তু সাদি কোনো কথার সুযোগ না দিয়ে সে সেখান থেকে চলে যায়। বর্তমানে সাদি ঈশানের সামনে বসে আছে, ঈশানের হাতে হাত করা পড়ানো। সোহেল আহমেদ আর সাইমা আহমেদের থেকে সত্যি জানার পর সে যেন শান্তই হয়ে গিয়েছে। নিজের করা অন্যায়কে অনেক অনুতপ্ত সে। সাদি স্টেটমেন্ট রেকর্ড করতে এসেছে ঈশানে, যাতে আয়মান চৌধুরীকে অ্যারেস্ট করতে পারে। সাদির সামনে মাথা নিচু করে বসে আছে ঈশান। সবটা জানার পর যেন একেবারে শিথিল হয়ে আছে সে। নীরবতা ভেঙে সাদি জিজ্ঞেস করলো, সবই বুঝলাম, মিথির পিছনে কেন পড়ে আছিস? আমি যখন মাত্র কলেজ শেষ করলাম তখন একদিন মা মিথির ছবি দেখিয়ে বলেছিল তার এমন একটা বৌমা চাই। তখন অতটা পাত্তা দেয়নি মায়ের কথায়। তারপর একদিন একটা কাজে মিথিদের গ্রামে যাই। মিথি খুব সম্ভব তখন স্কুলের গণ্ডি পেরিয়েছে। ওকে দেখে মনে হয়েছিল আমার জীবনে ওকে খুব দরকার। নিজে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, কিন্তু লাভ হয়নি, অপমান করা হয়েছিল বারবার। তারপর জানতে পারি তুই মিথিকে ভালোবাসিস। তোদের ক্ষতির কথা চিন্তা করতে করতে মিথি আমার জেদে পরিণত হয়। তারপর বাকিটা তুই জানিস। একবার সত্যিটা জেনে নিতিস। থাক সেসব কথা। দুজন অফিসার ঈশানকে নিয়ে যেতে থাকলে ঈশান থেমে ঘুরে সাদিকে বলে, মিথির খেয়াল করিস, আয়মান চৌধুরী কিন্তু আমার থেকেও ভয়াবহ। সাদি কপাল কুঁচকে বলো, ওসব তো না ভাবলেও চলবে। এরপর সাদি নিজের কেবিনে এসে দেখে একটা বাচ্চা সোফার উপর বসে চকলেট খাচ্ছে। সাদি বাচ্চাটার পাশে বসে গাল টেনে বলল, তোমার নাম কি? ইভান। নাইস নেম। ইভান মুচকি হেসে দিয়ে আবারও চকলেট খাওয়াতে মনোযোগ দিল। এরই মধ্যে সাদির ফোন বেজে ওঠে। সাদি ফোন বের করে দেখে মিথি সকাল থেকে 60+ কল করেছে। বিরক্ত হয়ে সাদি ফোনটা কেটে বন্ধ করে রাখলো। এরই মাঝে তিশাকে নিয়ে রুহি এলো। তিশা ইভানকে দেখে ছুটে ইভানকে কোলে তুলে নেয়, আদর করতে লাগলো। তারপর সাদির দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। তোমার জামিন হয়ে গিয়েছে। তো কোথায় যাবে? আপাতত আমার বাবার বাড়িতে যাব, তারপরে এই শহর ছেড়ে দূরে চলে যাব, আর না এখানে। ওকে, বাট যাওয়ার আগে ইভানকে একবার দাদু আর মায়ের সাথে দেখা করে নিয়ে যেও। আচ্ছা ওকে। সাদি এবার রুহিকে উদ্দেশ্য করে বলল, তিশাকে ড্রপ করে দিও। রুহি সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে তিশাকে নিয়ে চলে যায়। তারপর বিভিন্ন কাজে সাদির বাড়ি ফিরতে প্রায় 12টা বেজে যায়। সে বারবার বেল দিলেও কেউ দরজা খুলছে না। বিষয়টি সাদির কাছে বেশ সন্দেহজনক লাগে, তাই সে বাহিরে থাকা গার্ডদের বলে দরজা ভেঙে ফেলতে। 3জন গার্ড বার কয়েক ধাক্কা দিতে দরজা ভেঙে যায়। তারপর সাদির ড্রয়িং রুমে এসে যা দেখে, মেয়েটা নিচে পড়ে আছে। গার্ডরা চেক করে জানায় তারা সেন্সলেস। সাদি নিজের মা দাদুর ঘরে গিয়ে দেখে তারাও অচেতনের মতো ঘুমিয়ে আছে। এবার সাদির সন্দেহ হলো যে কেউ একজন এই কাজ করেছে, কিন্তু কারণ কি? তখন ঈশানের শেষ কথা মনে করতে সাদি মিথিকে খুঁজতে লাগলো। নিজের ঘরে এসে আলো চালাতে সাদি কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। ফ্লোরে রক্তাক্ত অবস্থায় মিথি পড়ে আছে। মিথির মাথায় কেউ সজোরে আঘাত করার কারণে মিথির মাথা পেটে রক্তধারা বয়ে যাচ্ছে। সাদি দ্রুত পায়ে মিথির কাছে এসে গিয়ে মিথির মাথা কোলে তুলে নেয়, কিন্তু মিথি ততক্ষণে নিজের জ্ঞান হারিয়েছে। সাদি দ্রুতই মিথিকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। হাসপাতালের করিডোরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাদি। তার গায়ে থাকা সাদা শার্ট মিথির রক্তে লাল বর্ণ ধারণ করেছে। চুলগুলো এলোমেলো আর চোখ দুটো অশ্রু ভেজা লাল। এরই মধ্যে রিদান এসে জানায় যে এই কাজে বাড়ির কিছু মেয়ের জড়িত ছিল, তবে মাস্টার মাইন্ড কে এখনও জানা যায়নি। বাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে তারপর মিথির উপর অ্যাটাক করে তারা। সাদি সবই শুনল, তবুও নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সময়টা রাত 3:19। ডাক্তার ওটি থেকে এখনও বেরোয়নি। কিছুক্ষণ পর ডাক্তার বের হলে সাদি ডাক্তারের দিকে এগিয়ে যায়। ডাক্তার জানালো মিথির অবস্থা তেমন ভালো না, 72 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। সাদি দপ করে ফ্লোরে বসে পড়ল। সকালের আলো ফুটেছে, তা অনেকক্ষণ হয়েছে। ঘুম ভাঙার পর সাইমা আহমেদ রুহি থেকে সব জেনে কাঁদতে কাঁদতে হসপিটালে আসেন। মিথির কেবিনের সামনে মাথা নিচু করে সাদিকে বসে থাকতে দেখে সাদির পাশে বসে সাদির কাঁধে হাত রাখলেন। মাকে দেখে সাদিয়া নিজেকে শক্ত রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল।
তারপর কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, ও মা, তুমি মিথিকে বলো আমার কাছে ফিরে আসতে প্লিজ। আমি অভিমান করে কয়েকদিন কথা বলিনি বলে ও আমাকে এমন শাস্তি দিবে? ও মা, ওকে বলো না আমার কাছে ফিরে আসতে, আমি ওকে সরি বলবো। সাইম আহমেদ সাদিকে শান্ত হতে বললেও তিনি মনে মনে অস্থির হয়ে আছেন। সাইম আহমেদ শুধু আল্লাহকে ডাকছেন আর বলছেন, আল্লাহ, তুমি রহমতের মালিক, দয়া করো আমার ছেলের উপর। মিথির কিছু হলে আমার ছেলে পাগল হয়ে যাবে। খোদা, তুমি দয়া করো আমার সন্তানের উপর। মিথির অবস্থা কোনো প্রকারে উন্নতি নেই। বিকেলের দিকে ডাক্তারের অনুমতি নিয়ে সাদি প্রবেশ করে মিথির কেবিনে। কেবিনে ঢুকে বেডে শুয়ে থাকা মিথিকে দেখে সাদির বুক ধকপক করে ওঠে। বেডে অচেতনভাবে পড়ে আছে মিথি। মাথায় মোটা পরতের ব্যান্ডেজ, হাতে স্যালাইন চলছে, চোখে মুখে একটা প্যাকাশে ভাব চলে এসেছে। সাদি মিথির কাছে গিয়ে একটু ঝুঁকে মিথির কপালে গভীরভাবে চুমন করে। তার সাথে সাদির চোখের পানি গড়িয়ে মিথির মুখে পড়ে। তারপরে বেডের পাশে রাখা চেয়ারে বসে মিথির হাতটা আলতো করে ধরে কয়েকটা চুমু দিল। জানিস মিথি পাখি, আমি তোকে খুব ভালোবাসি। কখনো হয়তো তোর মতো করে প্রকাশ করতে পারিনি, কিন্তু সবসময় তোকে অনুভব করানোর চেষ্টা করতাম। কি করি বলতো? আমি তো এমনই। আমি তো তোর উপর একটু অভিমান করেছিলাম। আমার তো সকল অভিমানই তুমি। আর কার উপর আমার অভিমান হবে তুই ছাড়া? আচ্ছা, আমি সরি, আর করবো না এমন। তুই যা বলবি তাই হবে। তাও তুই আমার কাছে ফিরে আয় প্লিজ। সাদির চোখ থেকে অনবরত পানি গড়াতে লাগলো। এরই মাঝে একজন নার্স এসে জানালো ডাক্তার সাদিকে ডেকেছেন কথা বলার জন্য। সাদি কেবিন থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে ডাক্তারের কেবিনে গেল। মিস্টার আহমেদ, দেখুন, আপনাকে মিথ্যে ভরসা দিব না। মিসেস আহমেদের যা কন্ডিশন তাতে কোনো রকমই কিছু বলা যাচ্ছে না। আমরা আমাদের বেস্ট ট্রাই করছি, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। প্লিজ ডক্টর, সেভ হার। আই অনলি নিড মাই ওয়াইফ, প্লিজ। উই আর ট্রাইং। তারপরও সাদি বেরিয়ে আবারও মিথির কেবিনের সামনে চলে যায়। ঠিক তখনই সাদির ফোন আসে। সাদি চেক করে দেখে রবিনের ফোন। রিসিভ করতে বলে, বৌমা কেমন আছে সাদি? নো সেন্স স্যার, এখনও সেম কন্ডিশন। ঈশান ওয়ান্টস টু টক উইথ ইউ। সাদি কিছু একটা চিন্তা করে বলে, আই এম কামিং। রিদানকে হসপিটালের দিকটা দেখতে বলে সাদি অফিসের উদ্দেশ্যে বের হয়। অফিস পৌঁছে ঈশানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, বল কি বলবি? আমি তোকে বলেছিলাম মিথির খেয়াল রাখিস। আয়মান চৌধুরী এখনও বাহিরে আছে। তোর দেওয়া ইনফরমেশনে সার্চ করা হয়েছে, ওখানে উনি নেই। তুই রংপুরে সার্চ অপারেশন চালানোর ব্যবস্থা কর। আয়মান চৌধুরীর মূল ঘাঁটি ওখানে। ইফ আম নট রং, উনি ওখানে গা ডাকা দিয়েছেন। আচ্ছা, ওকে। সাদি বিষয়টা রবিনকে জানালে রবিন বলে, ওটা নিয়ে কাল আলোচনা হবে। এত বড় মাফিয়া গ্যাং 10বার চিন্তা করতে হবে। সাদির সম্মতি দিয়ে পুনরায় হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। মিথির কেবিনের সামনে গিয়ে দেখে ডাক্তাররা দৌড়াদৌড়ি করছেন। রিদান জানায় যে মিথি ব্রেন স্ট্রোক করেছে। অবস্থা আরও খারাপ। সাদির যেন সব কিছুই থমকে যায় এক মুহূর্তে। মিথির স্ট্রোক করেছে কথাটা শুনে সাদি যেন সব কিছু থমকে যায়। এটুকু বলে চোখ খুলল তিশা। তার দিকে এতক্ষণ তীব্র দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়েছিল ইভান। ইভান এখন 14 বছরের বালক। তাদের পুরনো ছবির অ্যালবাম থেকে সাদি মিথির ছবি দেখে তিশাকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। তারপর তিশা তাকে সাদি মিথির সম্পর্কে জানায়। ইভান আবার তার মাকে জিজ্ঞেস করে, মামনি, তারপর মিথির কি হলো? আর সাদি আইমান চৌধুরীকে কি দেখতে পেরেছিল? আর ঈশানেরই বা কী হলো? আমি জানি না বাবু। ওই দিন মিথিকে ওই অবস্থাতে রেখে আমি তোকে নিয়ে সিলেট চলে আসি। আর এই 11 বছর ওদের সাথে যোগাযোগ করা হয়নি। ইভান এবার তিশার হাত চাকুনি দিয়ে বলে, মা, তাহলে তো স্টোরির এন্ডিং জানতে আমাদের উচিত ঢাকায় যাওয়া। ঢাকার নাম শুনে কেঁপে ওঠে তিশা। না না বাবু, ওই অভিশপ্ত জায়গায় আর ফিরতে চাই না আমি। ইভান তাও জেদ করতে লাগলো। তিশা না পেরে ধমকে চুপ করালো ইভানকে। তবে ইভান চুপ করে গেলেও ব্যাপারটা জেরে পেল না। সে রাতে শুয়েও ভাবতে লাগলো কিভাবে তার মাকে রাজি করাবে। পরদিন আবার ইভান তিশাকে রাজি করানোর কাজে লেগে পড়ল, কিন্তু কোনো লাভ হলো না। তিশা অনড়, সে কিছুতেই ঢাকায় ফিরবে না। ইভানের মনটা খারাপ হয়ে গেল। ইভান যেন মনমরা হয়ে ঘুরতে লাগলো, কারণ তার মাথায় তো ঘুরতে আছে সাদি আর মিথি। 1 সপ্তাহ ধরে ছেলেকে এমন মনমরা দেখার পর তিশা সিদ্ধান্ত নিল যে সে ঢাকায় ফিরবে। সাদি মিথির সাথে যোগাযোগ করবে। রাতে ঘরে এসে দেখলো ইভান চুপ করে শুয়ে আছে। তিশা ইভানের কাছে গিয়ে বলল, তো ইবু বাবু, ঢাকায় যেতে আপনার কোনো জামা কাপড় নিব? ইভান লাফিয়ে উঠে বলল, সত্যি মা, আমরা ঢাকায় যাচ্ছি? পরশু সকালের বাসে। ইভান তিশাকে জড়িয়ে ধরল। ওই রাতটা ইভান ভাবতে লাগলো সাদি মিথির ব্যাপারে। আর তিশা সে ভাবতে লাগলো পুরনো জায়গাগুলোতে কি এখনও সাদি আর মিথি আছে?
পরদিন সারাদিন বিভিন্ন কাজে কাটলো ইভান আর তিশার। এরপর যথারীতি দিনে সকাল 7টায় তারা বাস স্ট্যান্ডে পৌঁছালো। ঢাকার বাসের টিকিট কেটে উঠে পড়লো বাসে। সারা রাস্তা ভাবনা চিন্তার পরে রাতে তারা পৌঁছালো ঢাকায়। তিশা বাস থেকে নেমে তার বাপের বাড়িতে গেল। বেল বাজাতে তিশার মা দরজা খুলে দিল। দীর্ঘ 11 বছর পর তিশাকে দেখে সে রীতিমতো শকড। চোখের জল ফেলে মেয়েকে জড়িয়ে ধরলেন। তিশার বাবাও। ইভানকে দেখে তারা তো অবাক, কত বড় হয়ে গিয়েছে। তারপর তারা ভিতরে এসে ফ্রেশ হয়ে নিল। রাতে খেতে বসে তিশা জিজ্ঞেস করলো, আচ্ছা মা, ঈশানের কোনো খোঁজ জানো? তিশার বাবা বলছে, শুনেছিলাম ও 10 বছরের জেল হয়েছে, তারপর আর জানি না। ও আচ্ছা। খাওয়া শেষ করে ঘুমাতে গেল। ইভান তখন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আমরা কি কাল সাদি মিথিকে খুঁজতে যাব? যাব, তুমি এখন ঘুমাও। ইভানও খুশি হয়ে ঘুমিয়ে পড়ল। তিশা ভাবতে লাগলো, আচ্ছা, ঈশানের সাজা তো 10 বছর সম্ভবত পূরণ হয়েছে। ও কি কখনো খুঁজেছে আমাদের? ওর কি এখনও মাফিয়াদের সাথে যোগাযোগ আছে? মিথি কেমন আছে? আদতে কি বেঁচে আছে? আর সাদি? এসবের মাঝে কেটে গেল রাতটা। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেয় তিশা। ইভানকে নিয়ে বের হলো আহমেদ বিলার উদ্দেশ্যে। ঢাকা শহরের বিরক্তিকর জ্যামে ইভান রীতিমতো বিরক্ত। তিশা আর ইভান 30 মিনিট পর আহমেদ বিলাতে গিয়ে পৌঁছালো। তবে পৌঁছে দেখলো মেন গেটে বিশাল বড় তালা ঝুলছে। তিশা যেন দিশেহারা হয়ে গেল। আশেপাশে জিজ্ঞেস করতে জানা গেল সাদিরা 10 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ইভান বলছে, মা, তাহলে কি মিথির খোঁজ পাবো না? খোঁজ তো পেতেই হবে ইবু। এবার ইভান আর তার মা ডিটেকটিভ হবে। ইয়া, মিশন সাদি মিথি। তিশা আর ইভান আশেপাশে জিজ্ঞেস করলো, কিন্তু কোনো সুরাহা পেল না। অবশেষে বাড়ি ফিরে গেল। তিশার বাবা বলছে, এত বছর পর আবার ওদের কেন খুঁজছিস মা? বাবা, সেদিন তো ওদের পাশে না দাঁড়িয়ে আমি পালিয়ে গিয়েছিলাম। ইভানেরও অধিকার আছে ওর পরিবার সাথে দেখা করার। তিশার বাবা বলছে, বুঝলাম, তবে ওরা তো পুরনো বাড়িতেও নেই। আর কোথায় খুঁজবি ওদেরকে? ভাবছি কাল একবার সাদির অফিসে যাব, ওখানে নিশ্চিত কোনো একটা খবর পাবো। তিশার বাবা বলছে, দেখ, যা ভালো মনে করিস। পরদিন তিশা আর ইভান ইন্টেলিজেন্স অফিসে পৌঁছে সাদির ব্যাপারে জানতে চাইল। সবাই জানালো যে ওরা কেউ জানে না। রবিন, রিদান, রুহির ব্যাপারে বললেও জানালো তারা অনেক আগে বদলি হয়েছেন। আর কিছুই বলল না তারা। তিশা হতাশ হয়ে ফিরে এলো। হঠাৎ করে তিশার ফোন এলো যে তিশার বাবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তিশা ইভানকে নিয়ে ছুটে গেল হসপিটালে। ডাক্তার জানালো তার বাবার পা মুচকে গিয়েছে আর হাতও ভেঙে গিয়েছে। তিশা ইভানকে তার মায়ের কাছে রেখে গেল ওষুধ কিনতে। তিশার প্রেসক্রিপশন দেখতে দেখতে বের হতে গিয়ে একজনের সাথে ধাক্কা লাগলো। তিশা সরি বলে মাথা উঁচু করে সামনে থাকা ব্যক্তির মুখ দেখেই থমকে গেল। সেই পরিচিত মুখ, তবে মুখে নেই কোনো হিংস্রতা। মলিন মুখটা তিশার দিকে তাকিয়ে আছে। তিশা মনে মনে বলল, ঈশান। পরক্ষণে ভয়ে তিশার গা কাটা দিয়ে উঠল। তিশা দৌড়ে চলে গেল। ঈশান বেশ কয়েকবার ডাকলেও তিশা আর সাড়া দেয়নি। তিশা ওষুধ কিনে এনে ভাবতে থাকে ঈশানের ধরাছোঁয়ার বাহিরে চলে যেতে হবে, নয়তো ঈশান আবারও কোনো ক্ষতি করতে পারে। তিশা তার বাবার কেবিনে এসে দেখে ঈশান। তিশার আগেভাব ফুটিয়ে বলে, এ কি, এখানে কেন? বেরিয়ে যাও, আর তোমার করা ক্ষতি আমরা আর মানতে পারবো না। ঈশান বলছে, ট্রাস্ট মি তিশা, আমি কোনো ক্ষতি করব না তোমাদের। জেল থেকে ছাড়া পাওয়ার পর তোমাদের খুঁজে যাচ্ছি। আমি তোমাদের চাই তিশা, আমরা তোমাকে চাই না। প্লিজ আমাকে বোঝানোর সুযোগ দাও একবার। প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ। ওকে, বাট আমি তোমাদের চাই তিশা, নতুন করে সব কিছু শুরু করতে চাই আমাদের সন্তানকে নিয়ে। তিশা চিল্লিয়ে বলে, জাস্ট গো ঈশান, প্লিজ। ঈশান চোখের জল মুছেই বেরিয়ে যায়। ওদিন বাসায় এসে তিশা অস্থির হয়ে পড়ে আসমকে ঈশানের আগমনে। তিশা ভেবে নেয় যে কোনো রকমে সাদি মিথির খোঁজ নিয়ে এখান থেকে চলে যাবে। আর না, ঈশানকে আর কোনো সুযোগ দিবে না সে। ঈশান যা করেছে তার ক্ষমা হয় না। তিশা ভাবে কাল একবার সাদির পারিবারিক ব্যবসায়ের ফ্যাক্টরিতে গিয়ে খোঁজ খবর নিবে। সারাটা রাত পুরনো স্মৃতির মধ্যে দিয়ে কেটে যায় তিশার রাত। অন্যদিকে ঈশান ঘরে পায়চারি করছে আর ভাবছে তিশাকে বোঝাতে হবে, আই নিড দ্যাম। এর মধ্যে দরজা খুলে কেউ একজন প্রবেশ করে বলল, কী রে, খাবি না? সাদি ভাই? আমি। চল, তোর ভাবি তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আসছি। ভাবি কী রান্না করলো আজকে? জানি না, চল গিয়ে দেখি। তারপর সাদি ঈশান নিচে চলে গেল ডিনার করতে। সাদি আর ঈশান এসে টেবিলে বসতেই 7 বছর বয়সী একটা ছোট্ট মেয়ে সাদা শর্ট ফ্রকের সাথে কালো প্লাজো পরিহিতা কোমরে হাত রেখে সাদিকে উদ্দেশ্য করে বলল,
পাপা, তুমি আমাকে রেখে ডিনার করতে বসে গিয়েছ? সাদি পিছন ফিরে মুচকি হেসে মেয়েটিকে কোলে নিয়ে বলে, একদমই না। পাপা কি কখনো তার সামিরা বেবিকে ছাড়া খেতে পারে? নো। এরপর ঈশানকে উদ্দেশ্য করে বলে, চাচুমণি, তোমার হাতে ব্যথা ছিল না, কমে গেছে? ঈশান সামিরার গাল টেনে বলে, বেবি, কমেছে। ডিনার টেবিলে বসে সবাই ডিনার করতে লাগলো। সামিরার মা সামিরাকে খাইয়ে দিচ্ছে, আর সামিরা মাঝে মাঝে খাবে না বলে জিদ করছে। সোহেল আহমেদ বলছে, নাত বউ, ওকে জোর করে কেন খাওয়াচ্ছিস? ও যা খেতে চায় তাই দে। জোর করিস না মা, বাচ্চা মানুষ। সাইমা আহমেদ বলছেন, মিথি পাখি, ওকে জোর করো না, যা খেতে চাইছে ওটাই দাও। মিথি একটু রাগী ভাব নিয়ে বলল, তোমার মেয়ে শুধু চকলেট আর চিপস খেতে চাই। তা তো চাইবেই, তার মাদের চকলেট পাগলে ছিল তাই। সবাই হেসে ওঠে। মিথি রাগী দৃষ্টি নিক্ষেপ করে সাদির দিকে তাকালো। সবাই হাসলো, ঈশানের মুখে যেন কোনো হাসি নেই। তা দেখে সাইমা আহমেদ বললেন, কিরে বাবা, তোর মন খারাপ কেন? আসলে শাসিমণি, আজ হসপিটালে তিশাকে দেখলাম। সাদি অবাক চোখে তাকিয়ে বলে, কি বলিস? ওকে যে কত খুঁজেছি কিন্তু পেলাম না। মেবি আজ কালের মধ্যেই এসেছে ডাকা। কথা বলেছিস? চেষ্টা করেছি, বাট ও কোনো কথা বলতে রাজি হয়নি আমার সাথে। ইবুকে দেখলে নাকি ভাইয়া? না ভাবি, তুই চিন্তা করিস না, আমরা কথা বলবো তিশার সাথে। আচ্ছা, মন খারাপ করিস না বাবা। ঈশান খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে সিগারেট ধরিয়ে ভাবতে থাকে, তিশা কি আমাকে ক্ষমা করবে? ও ফিরিয়ে দিল বারবার যাব আমি ওর কাছে। আমার ওরকে দরকার, আমার ছেলেকে আমার চাই। মিথি ঘরে এসে দেখে সাদি বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। মিথি পিছন থেকে গিয়ে বলে, কি পাও এটা খেয়ে, বুঝতে পারি না। সাদি ঘুরে সিগারেটটা ফেলে মিথিকে কাছে টেনে বলে, তেমন কিছুই না। সামিরা কোথায়? আর বলো না, ওকে এত করে বললাম আমাদের সাথে ঘুমোতে এলোই না, সে নাকি তার দাদির সাথেই ঘুমাবে। ভালোই, আমার মেয়ের আমার মতোই বুদ্ধি আছে। মিথি ব্রু কুসকে বলে, মানে? অত মানে বুঝতে হবে না। এর সাদি মিথিকে কোলে নিয়ে দোলনাতে বসে পড়ে। আরে আর কি করছো তুমি? দেখতেই তো পাচ্ছিস। মিথিকে কোলে নিয়ে দোলনাতে বসে চাঁদ দেখছে সাদি। ঠিক তখনই মিথি বলে ওঠে, আচ্ছা, সেদিন স্ট্রোক করে যদি আমার কিছু হয়ে যেত, তাহলে তুমি কি করতে? ওই দিনগুলোর কথা মনে করতে চাই না। ওই দিন তোর কিছু হয়ে গেলে আমি নিজেও বেঁচে থাকতাম না, কারণ তোকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না। অতীত। সেদিন মিথির স্ট্রোকের পর সাদি থমকে যায়। ডাক্তার জানায় মিথিকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। এর মধ্যেই জ্ঞান আসলে ভালো। এই 24 ঘন্টা সাদি শুধু মিথির প্রাণ ভিক্ষিয়ে চেয়েছে। লাস্ট আওয়ারে মিথির কিছুটা সেন্স আসে। ডাক্তার জানায় প্রপার কেয়ার মিথিকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারবে। এরপর মিথি 2 সপ্তাহ হসপিটালে ছিল। সাদি একটা মুহূর্তের জন্য মিথিকে ছেড়ে যায়নি। পুরোপুরি সেন্স আসার পর মিথিকে দেখতে সবাই আসে। সবাই বেরিয়ে গেলে সাদি গিয়ে মিথির সামনে বসে। মিথি মাথা নিচু করে চোখের পানি ফেলতে ব্যস্ত। নীরবতা ভেঙে মিথি বলল, আমি জানি আমি ভুল করেছি, এই ভুলের ক্ষমা হয় না। আর সাদি মিথিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ভুল আমিও করেছি তোকে অবহেলা করে। তোর আজকের এই অবস্থার জন্য আমি দায়ী। এরপর সাদি মিথিকে শক্ত করে জড়িয়ে ধরে, সরি মিথি পাখি, আর এমন হবে না। মিথিও জড়িয়ে ধরে বলে, আমিও সরি, আর আমি আর ভার্সিটি যাবই না, ঘরে থাকবো তাই ভালো। সাদি মিথিকে ছেড়ে কপাল কুঁচকে বলে, ভার্সিটি যাবি না কেন? ভার্সিটি গেলাম বলেই তো এত কিছু। চুপ, ভার্সিটিতেও যাবি আর স্টাডিও কমপ্লিট করবি। মিথি মুখ ফুলিয়ে থাকে। সাদি মিথির একটু কাছে সরে এসে মিথির মুখে চুমু দেয়, তারপর আবারও জড়িয়ে ধরে। এরই মধ্যে ঈশানের সাজার শুনানি হয়। রংপুরে সার্চ করে আইমান চৌধুরীকেও ধরা হয়। আইমান চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 2 মাসের মাথায় মিথি সম্পূর্ণ সুস্থ। এরকমই একদিন সাদি সাদের সোফাতে বসে বসে কাজ করছে ল্যাপটপে। হালকা ঠান্ডা বাতাস বইছে। এর মধ্যে মিথি এসে সব কিছু সরিয়ে সাদির কোলে বসে পড়ে। সাদি মুখ ঘুরিয়ে দেখে মিথির মুখ ফুলানো। সাদি হালকা হাতে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে? এমন মুখ ফুলানো কেন তোর? আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে প্লিজ? অবশ্যই নিয়ে যাব, বল তুই কোথায় যেতে চাস? ওসব আমি জানি না, তুমি ঠিক করো। আমাদের তো হানিমুন করাই হয়নি। এই তাহলে চল হানিমুনটা সেরে আসি। ধুর, দূর না, আমি হাতের কাজ সেরে রেডি হচ্ছি, আর দেখছি কোথায় যাওয়া যায়। মিথি কিছু একটা চিন্তা করে বলল, আচ্ছা ওকে। রাতে ফিরে সাদি জানায় যে তারা পরশুদিন চট্টগ্রাম যাবে। মিথি তো অনেক খুশি। পরদিন সাদি মিথি কিছু শপিং করতে বের হয়। রাতে মোটামুটি সবই গুছিয়ে নেয় তারা। পরদিন সকালে তারা রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রাম পৌঁছে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নেয় তারা। পরদিন সকালবেলা
মিথি উঠে দেখে সাদি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মিথিকে উঠতে দেখেই বলে, গুড মর্নিং মিথি পাখি। গুড মর্নিং। দ্রুত উঠে রেডি হয়ে নেই, আমরা বেরোবো। মিথি উঠেই ফ্রেশ হয়ে নেয়, তারপর বের হয়ে যায় তারা। প্রথমে যায় পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে। মিথি তো পানিতে দাঁড়িয়ে অনেক লাফালাফি করে নিল। সাদিও কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে ফেলল। তারপর চট্টগ্রামের আরও কিছু জায়গা ঘুরে ফেরার সময় গিফট পেপারে মোড়া একটা বক্স দিল মিথির হাতে। তারপর হোটেলে ফিরে সাদি মিথিকে বলে বেরিয়ে যায়। মিথি বক্সটা খুলে দেখে সাদা কালো মিশ্রণে জামদানি আর কিছু গহনা। মিথি মুচকি হেসে ফ্রেশ হতে চলে যায়। বেশ ঘণ্টাখানেক পর সাদি রুমে এলো। এসে মিথিকে খুঁজতে লাগলো। হঠাৎ জানালার দিকে চোখ যেতে সাদির চোখ আটকে গেল। সাথে জানালার দিকে তাকিয়ে দেখে মিথি তার উপহার দেওয়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সাথী দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে মিথিকে জড়িয়ে ধরল। বলল, তুই তো আজ আমাকে পাগল বানানোর প্ল্যান করেছিস মনে হচ্ছে। মিথি সাথীর দিকে ঘুরে বলল, নতুন করে পাগল করার কি আছে, আপনি তো আগে থেকে আমার জন্য পাগল। সাথী মুচকি হেসে বলল, কথা সত্যি। এরপর মিথি সাদিকে জড়িয়ে ধরল। একে অপরের আবিষ্কারের মাঝে কেটে গেল তাদের আরও কিছু সময়। সাদের মিথির বিয়ের 1 বছর পর মিথি কনসেপ্ট করে। সেদিন সাদের যেন খুশি ছিল আসমান ছোঁয়া। কিন্তু দুর্ভাগ্যবশত 16 সপ্তাহে মিথির মিসক্যারেজ হয়। এতে মিথি ভেঙে পড়লেও সাদি ভেঙে পড়েনি। সাদি পুরো সময় মিথির পাশে ছিল। সাদির ভালোবাসাতে মিথি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। অবশেষে সাদি মিথির অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের বিয়ে 3 বছরের মাথায় মিথি আবারও কনসেপ্ট করে। এবারও সাদি আগেরবারের মতোই খুশি, তার সাথে কিছুটা ভয়ও ছিল। সাদি সাইমা আহমেদের যত্নে কেটে যায় 9 মাস। মিথির কোল জুড়ে আসে তাদের মেয়ে সামিরা। সেদিন তো সাদি পুরো হসপিটালে মিষ্টি বিতরণ করেছিল। আহমেদ বাড়ির প্রাণ সামিরা। তারপর 10 বছরের সাজা শেষ করে ঈশান বের হলে সাদি নিজেই তাকে বাড়ি নিয়ে আসে। ঈশান নিজের কাজে অনুতপ্ত হয়ে আসতে চায়নি, কিন্তু সবার জোরাজোরিতে নাও করতে পারেনি। বর্তমানে মিথি সাদির বুকে মাথা দিয়ে শুয়ে আছে। নীরবতায় আঘাত করে সাদি বলল, আচ্ছা, কাল তিশার সাথে একবার কথা বলা উচিত, কি বলিস? ভাইয়ের লাইফটা তো এমন ছন্নছাড়াভাবে চলতে পারে না। আচ্ছা, কাল তুই, আমি আর মা যাব। ওকে। ইবুবাবু কত বড় হয়ে গিয়েছে, তাই না? যদি ভুল না হয় তাহলে 14-15 বছরের হবে। হ্যাঁ, সব আলোচনা হলো। আচ্ছা, এখন চল। কোথায়? আমি বলবো না। এভাবে খুনসুটিতে তাদের আরও একটা রাত কেটে যায়। পরদিন সকালবেলা তিশার বাড়িতে সবাই উপস্থিত হয়, কিন্তু তিশা অনড়, সে ঈশানের সাথে থাকবে না। ঈশান যা করেছে তার ক্ষমা হয় না। সবাই হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। এরপর অনেকগুলো দিন কাটে ঈশানের, শুধু তিশার কাছে ক্ষমা চেয়েছে। এরপর একদিন তিশাকে পার্কে ডাকে ঈশান, বলে শেষবারের মতো দেখা করতে চায়। তিশাও যথাসময়ে পার্কে এসে দেখে ঈশান সেখানে বসে আছে। কি বলবে বলো? এত তাড়া কিসের? রাতের বাসে আমি চলে যাব, তাই এক তাড়া আছে। ঈশান আবার তিশার হাত ধরে বলে, তিশা প্লিজ আমাকে মাফ করে দাও, চলো না, আমরা আবার সব কিছু নতুন করে শুরু করি, অন্তত আমাদের বাচ্চার জন্য, প্লিজ। তিশা কোনো উত্তর না পেয়ে ঈশান পকেট থেকে একটা ছুরি বের করে তিশার হাত ছেড়ে নিজের বা হাতের রগের উপর ধরে বলে, ঠিক আছে তিশা, তুমি যখন ফিরবেই না তখন আমার আর বাঁচার কোনো দরকার নেই, কারণ আমি আমার পরিবার চাই, তাছাড়া আমি বাঁচতে পারবো না। তিশা বয়ার্ত কণ্ঠে ঈশানকে বলে, প্লিজ ঈশান, ডোন্ট ডু দিস, ফেলে দাও ছুরিটা। নো তিশা। ঈশান আবার যখনই ছুরি চালাতে যাবে তখনই তিশা দৌড়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরে। ঈশানও হালকা হাতে জড়িয়ে ধরে রাখে তিশাকে। তিশা আবার ঈশানের হাত সামনে এনে বলে, হাত তো কেটে গিয়েছে, হসপিটাল চলো। ঈশান একটু হেসেই বলে, জাস্ট একটু চামড়া কেটেছে, এতে কিছু হবে না, গাড়িতে বসে ফার্স্ট এড করে নিব। এরপর তিশাকে বাড়িতে নামিয়ে ঈশান বাড়ি ফিরল। উদ্দেশ্য বাড়ির সবাইকে বলবে কাল তিশাকে নিয়ে আসতে। ঈশান এসে সাইমা আহমেদকে জড়িয়ে ধরে বলল, শাসিমণি, তিশা বাড়িতে আসতে রাজি হয়েছে। সাইমা আহমেদও খুশি হয়ে বললেন, কি, তা তো খুশির খবর, কালকেই যাব তাহলে আমরা। সোহেল আহমেদ বাধা দিয়ে বলল, না বৌমা। সবাই ব্রু কুচকে বলল, কেন? ঈশান তিশার বিয়েতে আমরা কেউ উপস্থিত ছিলাম না, তাই আমি চাই ওদের আবার বিয়ে দিয়ে তাই তিশা নাথ বউকে এ বাড়িতে নিয়ে আসবো। কি বলো সবাই? সাদি বলছে, গ্রেট আইডিয়া দাদুন। তাহলে চলো কাল কথা বলে ডেট ঠিক করি, তারপর শুভ বিবাহ। সবাই আনন্দে খুশিতে মেতে ওঠে। পরদিন আহমেদ বাড়ির সকলে তিশাদের বাড়িতে যায় প্রস্তাব নিয়ে। তিশার পরিবারও রাজি হয়। সবার সম্মতিতে 2 সপ্তাহ পরে তারিখ ঠিক হয়। এটুকু সময় ইভান আর ঈশানকে
সবাই দিতে চায়, কারণ সব কিছুর সাথে মানাতে ইভানের তো কিছু সময় প্রয়োজন। বিয়ে সব কিছু আয়োজনে 2 সপ্তাহ বেশ ভালোভাবেই কাটে সবার। এরই মধ্যে ঈশানের চেষ্টা ইভানও সবার সাথে অনেক ভালোই অ্যাডজাস্ট করে নিয়েছে। বিয়ের দিন সবাই বরযাত্রী চলে যাচ্ছে, আর সাদি মিথিকে বসিয়ে রেখেছে। তার কারণ হলো কালকে জেনেছে সবাই মিথি আবারও কনসিভ করেছে। সবার আনন্দের মাত্রা যেন 3 গুণ করতে এটাই যথেষ্ট ছিল। মিথি বিরক্ত হয়ে সাদির দিকে তাকিয়ে আছে। অমন করে তাকাচ্ছিস কেন শুনি? মিথি গোমরা মুখ করে বলল, তা নয় তো কি, সবাই চলে গিয়েছে আর তুমি আমাকে ওদের সাথে যেতে দিলে না। কারণ তুই আমার সাথে যাবি। মিথি ওদের সাথে যে গেলে কি হতো? সাদি মিথির সামনে বসে হাতটা ধরে বলে, অনেক কিছুই হতো। 2 বাচ্চার মা হয়ে যাচ্ছিস, অথচ তোর বুদ্ধি এখনও হাঁটিতে। ওদের সাথে গেলে লাফালাফি করে চোট লাগিয়ে নিতিস আবার তখন। আমি আর রিস্ক নিতে চাই না। মিথি গাল ফুলিয়ে রইল। সাদি মিথিকে জড়িয়ে ধরে টুপ করে মিথির ঠোঁটে চুমু দিয়ে বলে, রাগ করিস না প্লিজ। মিথিও হেসে দেয়। এরপর সাদি রেডি হয়ে তারপর মিথিকে নিয়ে বিয়ে বাড়িতে পৌঁছালো। খুবই আনন্দের সাথেই কেটে গেল ঈশান তিশার বিয়ে। এখন তিশা বাসর ঘরে দাঁড়িয়ে আছে আর ঈশান তাকে জড়িয়ে ধরে আছে। আমার একটা ইচ্ছে আছে জানো। কী ইচ্ছে? আমার ঠিক সামিনের মতো একটা ছোট্ট তিশা চাই। তিশা লজ্জা পেয়ে যায়। ঈশান তিশাকে কোলে নিয়ে তাদের নতুন জীবনের সূচনার পথে অগ্রসর হয়। আজ সাদে মিথি আজও বসে আছে ছাদে রাখা দোলনাতে। একে অপরের সাথে কাটানো 11 বছরের বহু স্মৃতি তাদের মন জুড়ে। ভুল বুঝাবুঝি হলেও এত বছরে তাদের একে অপরের প্রতি ভালোবাসা একটুও কমেনি। তারাও আজও একে অপরের জন্য একই অনুভূতি ব্যক্ত করতে রাজি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অভিমানী তুমি। এটা গল্পের শেষ অংশ। গল্প কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।